নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প গতর। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প গতর। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্পটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই মন্তব্য করবেন এবং যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক একটি আখ্যান। বাস্তবের সঙ্গে যদি কোথাও কোনো রকমভাবে মিলে গিয়ে থাকে তাহলে সেটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পটিকে গল্পের মতো মনে করেই আস্বাদ গ্রহণ করবেন এবং গল্পের ভেতরে হারিয়ে যাবেন। গল্পটিকে গল্পের মতোই গ্রহণ করবেন। শরীর পরিষ্কার করে এসেছিস রে? হ্যাঁ বাবা, ঠিক যেমন বলেছিলেন। ঠিক আছে, আয় হোমকুণ্ডের সামনে এসে বস। তার আগে দরজাটা বন্ধ করে দে। কিন্তু বাবা, ও যে বলল আমার সঙ্গে বসবে। সন্তান লাভের জন্যে আমাদের দুইজনকেই তো বসা দরকার। চুপ! অবুঝের মতো কথা বলিস না। দেবী মায়ের কৃপায় তোর গর্ভ সঞ্চার হবেই হবে। বস, আমার সামনে বস। পোশাক পরিচ্ছদ যা কিছু পরেছিস সবটা পরিষ্কার তো? হ্যাঁ বাবা, সব পরিষ্কার, ধোয়া কাচা। স্বামী মহারাজ কোথায়? বাইরে অপেক্ষা করছে। ডাকবো? না, আমার দরকার তোর সাথে। দরজাটা বন্ধ করে দে কক্ষের, না হলে শক্তি জাগরিত হবে না যে। আর শক্তি না জাগলে তোর শরীরের ভেতরে সে প্রবেশ করবে কি করে? সে মানে? সে তোর শরীরে না প্রবেশ করলে তোর সঞ্চার হবে না ভ্রূণ। ভয়ে ভয়ে কাঁপতে থাকে রমলা। দরজাটা বন্ধ করে দেয় সামনে বসে থাকা সন্ন্যাসী বাবার কথা শুনে। মাথায় জটা, গায়ে গেরুয়া বসন, গলায় মোটা মোটা রুদ্রাক্ষের মালা, হাতেও জড়ানো। সাদা সাদা চুলের মাঝে ফর্সা বদনে ছাইভস্য পরিহিত, কপালে লাল চন্দনের তিলক, গলাতেও 3টে তিলকের দাগ, চোখ দুটো অসম্ভব রকমের লাল। বয়স আনুমানিক 65 থেকে 70-এর কাছাকাছি। চামড়া গুটিয়ে গেছে। জাগ্রত এই সন্ন্যাসী বাবার কাছে এসেছে রমলা সন্তান লাভের আশায়। শ্বশুর বাড়ির সবাই রমলার বিপক্ষে গিয়েছিল, এমনকি দীপকও। রমলা যখন জানিয়েছিল, শোনো না, একবার বাপের বাড়িতে আমাকে নিয়ে চলো, ওইখানে জাগ্রত এক পীর আছে। পীর? শেষ পর্যন্ত কি মুসলিম? আরে ধুর, ভুল বললাম। পীর না, সন্ন্যাসী বাবা, মানে ওই হলো। সঠিকভাবে জানোই না আর কথা বলতে এসেছো। পীরদের চেনো? পীর বাবারা যা করেন তাই সত্য হয়। এই তো খুব ছোট্টবেলায় একবার আমার ভয় লেগে কি জ্বর এসেছিল। জ্বর কমছিলই না। আমাদের এক স্কুলের কাছে একটা মসজিদ আছে, সেইখানে এক পীর বাবা থাকতেন। সপ্তাহে 2 দিন করে আসতেন, আর ওনার আসা মাত্রই সব মায়েরা লাইন দিয়ে বসে পড়তো তাদের সন্তানদের নিয়ে। পীর বাবা একটু ঝাড়িয়ে দিলেই শরীর সম্পূর্ণ সুস্থ। আমি তো কতবার, কিন্তু তোমার পরিবার যে আমাকে বলল ওরা বুজরুকি মানে না, তাই। সে পীর বাবা তো সন্তান জন্মের পর বাচ্চা কাচ্চা ভয় পেলে উনি ঝাড়িয়ে ঝুড়িয়ে দিতেন। এছাড়া আর কিছু তো আমরা বিশ্বাস করি না। সন্ন্যাসী ওরা ভণ্ড হয়, কত রকম ভাবে ছলচাতুরি করে মানুষের কাছ থেকে টাকা হাতানোর তাল। সবাই তাই নয় দীপক, আমাকে একটু ভরসা করো। হ্যাঁ, যদি আমার এই অসুবিধাটা পীর বাবা সলভ করতে পারেন। না, উনি অন্তঃসত্ত্বা মহিলাদের গর্ভ সঞ্চার করেন কিনা আমার ঠিক জানা নেই, আর মহিলাদের অন্তঃসত্ত্বা করতেও সাহায্য করেন কিনা। করবেন কি করে? ওনারা সাচ্ছা, ওনারা সন্তানদেরকে সুস্থ করেন। হ্যাঁ, অবশ্যই ঝাড়ফুঁক
এখনকার দিনে কেউ মানে না, কিন্তু ওই বাচ্চা কাচ্চা হওয়ার পর বাচ্চার নজর লাগলে মাজায় নজর কোটা দেওয়া, কথায় কথায় পান পোড়ানো, এই সব কিছুর মাঝে কি বিজ্ঞান কাজ করে বলো? চুপ করে যায় মেয়েটি। দীপক তখনও বলে চলেছে, শোনো রমলা, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করতে চাই না। বাচ্চা হচ্ছে না, প্রবলেমটা আমাদের দুইজনেরই। ডাক্তার তো বললেন 12 বছর হলো আমাদের বিয়ের, কম তো হলো না। এই কারণেই তো বলছি, আমিও তোমাকে বলছি, এইসব না করে চলো হাসপাতাল থেকে একটা অনাথ বাচ্চাকে অ্যাডাপ্ট করি, মানুষ করি, মেয়ে সন্তান আনবো, গায়ের রং যাতে কালো হবে, কারণ কালো বাচ্চা হলেই বাবা মা এখনো ফেলে দিয়ে যায়। সমাজটা বড্ড অশিক্ষিত। শ্বশুর বাড়িতে খুব সুখে শান্তিতে সংসার করছিল রমলা। ধূর অজগ্রামের মেয়ে, বাড়ি পুরুলিয়ায়। কপাল গুনে শ্বশুর মশাইয়ের চোখে পড়ে গিয়েছিল। শ্বশুর মশাই বিডিও ছিলেন সেখানকার। যতদিন ওখানে ছিলেন ততদিনই রমলাকে চোখের সামনে একটু একটু করে বড় হতে দেখেছেন তিনি। সেইখান থেকে পোস্টিংয়ের পর যখন চলে আসছিলেন, তখনই রমলার বাবা পরাণকে ডেকে বললেন, শোনো পরাণ, তোমার মেয়েটাকে আমার বাড়ির বৌমা করতে চাই। বয়স এখনো অনেক ছোট, 8-9 বছর ওর। যৌবনে পা দিলেই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি কিন্তু পাক্কা কথার লোক। শুধু মেয়েকে শিক্ষিত করো, কলেজ পাশ না করাতে পারো অন্তত স্কুলটা পাশ করাও, বাদবাকি দায়িত্ব আমার। কথা রেখেছিলেন তিনি। প্রত্যেক বছর বছর পুজোর সময় ছেলেকে নিয়ে ওই গ্রামে যেতেন। পরাণ পেশায় ছিল মাঝি। হ্যাঁ, ওর নৌকাতেই এপার থেকে ওপার যাতায়াত করতেন। মাধ্যমিক পাশ করার পরে ধীরে ধীরে পরাণের শরীরটা খারাপ হতে শুরু করে। হঠাৎ করে গ্রীষ্মের প্রখর গরমে নৌকা বাইতে গিয়েই হার্ট অ্যাটাক হয়। হাসপাতাল নিয়ে যাওয়ার সময় দেয়নি পরাণ। নিঃশ্বাসটা গাড়িতেই বেরিয়ে যায়, মানে গরুর গাড়িতে। পরিবারটা সম্পূর্ণ একা হয়ে যায়। প্রায় 6 মাস সেই মুহূর্তে কোনো রকম খোঁজ পাননি তিনি, মানে রমলার শ্বশুর মশাই। সেই বছরই পুজোর সময় গ্রামে গিয়ে দেখেন রমলার মা বিধবা। বুঝতে বাকি রয় না, 17 বছর বয়সী রমলা একাদশ শ্রেণীতে পড়তেও পারেনি অর্থাভাবে। মা পরের বাড়ি ঝিগড়ি খেটে দুমুঠো ভাত ডালের ব্যবস্থা করেছিল। রাগের চোটে তিনি যখন ওদের বাড়ি গিয়ে বললেন, এই অবস্থা যখন 6 মাস আগে হয়েছে আমার সঙ্গে যোগাযোগ কেন করনি সন্ধ্যা? তোমার স্বামীকে যে আমি বলে গিয়েছিলাম মেয়েটিকে প্রস্ফুটিত ফুলের মতো রাখতে, আমার ছেলের বাড়ি আমার বাড়ির বউ করে নিয়ে যাব বলে। কি করে খবর দিতাম কর্তামশাই? আমাদের কাছে ফোন আছে না আছে যোগাযোগের মাধ্যম। আপনি তো বছরান্তে একবার আসেন, ঘুরে যান। আপনার ছেলেকিতে তো কোনোদিনই দেখলাম না। ছেলে সব জানে, ও আমার খুব বাধ্য। আমার কথাই শেষ কথা বাড়িতে, বুঝলে? পোস্টিং হয়ে অন্য জায়গায় চলে গিয়েছি বলে আমি যে পুরুলিয়ার মাটির গন্ধ ভুলে গিয়েছি তা কিন্তু নয়। তোমাদের কাজকর্ম সব মিটুক, বছর ঘুরলেই আমি ছেলের সঙ্গে বিয়ে দেব রমলাকে। কথা রেখেছিলেন তিনি। 6 মাস পর পরাণের বছরের কাজ ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিয়েটা হয়ে গিয়েছিল ধুমধামভাবেই। রমলার মাকেও শহরে নিয়ে চলে গিয়েছিলেন। পরাণের ভিটে বাড়ি বলতে সেরকম কিছুই ছিল না। টিনের চালের একটা ঘর, সামান্য সামনে একটু জমি। হতে পরাণ শখে বেগুন চারা লাগিয়েছিল। সেই বেগুন ভাজা দিয়েই সকালবেলা ভাত খেয়ে স্কুলে যেত রমলা। বাপের সেই পুরনো স্মৃতির কথা মনে পড়লে আজও চোখ দিয়ে জল পড়ে। শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি, শ্বশুর আর বরের ভালোবাসায় পরিপূর্ণ রমলার কোনোদিন মনে পড়েনি বাবার কথা। হ্যাঁ, এখনো পর্যন্ত সন্তানহীনতায় ভোগা সত্ত্বেও শ্বশুর মশাই পূর্ণ সাপোর্ট করেন। বলেন, দুঃখ পাবি না তো, হাসপাতালে এমন অনেক ছেলে মেয়ে পড়ে রয়েছে অনাথ, যেগুলোকে জন্ম দেবার পরে ফেলে দিয়ে যায়। সেখান থেকে একটাকে এনে মানুষ কর, আমাদের তো কোনো আপত্তি নেই রে মা। কিন্তু রমলা চায় না। সে চায় তার গর্ভস্থ ভ্রূণ, একটি ফুটফুটে শিশু সন্তান, দেখতে
একেবারে তার স্বামীর মতো হবে। স্বামীকে দেবতার চোখে দেখে রমলা। হ্যাঁ, দীপকও খুব ভালোবাসে ওকে। দুইজনেই প্রায় সমবয়সী। দীপকও তখন ছোট, বয়স 17 পূর্ণ করে 18 পড়েছে, আর রমলার 17। একজন সরকারি চাকুরিজীবী হয়েও এইভাবে 18 বছর না হতেই বিয়ে দিয়েছিলেন বলে পরে অনেকটা খেসারত পোয়াতে হয়েছিল ওনাকে। যদিও সবটা সামলে নিয়েছিলেন, কারণ ওপর মহলে হাত আছে তো। কি ব্যাপার, কি ভাবছো? কিচ্ছু না, চলো না একবার গ্রামের বাড়িতে নিয়ে। কিন্তু তোমার গ্রামের বাড়ি সে তো আর নেই। গত বছর তোমার মা চলে গেলেন, তার আগেই তো তোমাদের ভিটে বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে। তুমি গিয়ে থাকবে কোথায়? কেন, ওখানে বুঝি এখন হোটেল নেই? এতগুলো বছর হয়ে গিয়েছে, নিশ্চয়ই আছে। তা অবশ্য আছে, কিন্তু আমার কথাটা একটু শোনো, আমাকে একটু যেতে দাও। আমি জানি ওইখানে, কিন্তু ওইখানে সন্ন্যাসীর খবর তোমায় কে দিল? আমাকে খবর দিয়েছে। কে? কাজের মেয়েটি। কাজের মেয়ে মানে অমলা? হ্যাঁ, ও তো ওইখানকারই মেয়ে। আমাকে বলল, দিদি, ওখানকার এলাকা এখন অনেক উন্নত, এক জাগ্রত সন্ন্যাসী বাবা এসেছে নাকি, যা বলেন তাই হয়। দেখো, এসব ভুয়ো কাজে নিজেকে জড়িও না। দরজা বন্ধ করে সন্ন্যাসী তোমার সাথে কি করলে সন্তান হবে এটা তুমি খুব ভালো করেই জানো। না 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 না, উনি আমার শরীর নিয়ে খেলা করবেন না, আমার বিশ্বাস আছে। দেখো রমলা, নিজের সবটা খুইয়ে ফেলো না কিন্তু। বারবার বারণ করেছিল দীপক, তবুও স্ত্রীর ইচ্ছে পূরণ করতেই বাড়ির লোককে কোনো মতে বুঝিয়ে দীপক চলে এসেছিল পুরুলিয়াতে। তারও এখন বয়স হয়েছে, বেশি ধকল সহ্য হয় না, মাঝে মাঝে শ্বাসকষ্টের দোষও হয়। বাচ্চা হচ্ছে না করে কত কি না সে করলো, কত মন্দির দর্শন করলো, কত দান ধ্যান করলো, ভেলোরেও গেল। ডাক্তার বলেই দিয়েছে একমাত্র প্রকৃতি যেদিন সহায় হবে তার আগে সন্তান আসা অসম্ভব। দুইজনেরই অসুবিধে রয়েছে শরীরে, অপারেশনও করিয়েছে, তাতেও কোনো ফল লাভ হয়নি। হাঁ করে তাকিয়ে কি দেখছিস মা? দরজাটা বন্ধ কর, আয় আমার কাছে এসে বস। ঠকঠক করে কাঁপছে রমলা, ভয় লাগছে তার। এমন সময় সন্ন্যাসী বলে উঠলেন, তোর বাপের নাম কি? এত বছর পরে আবার বাবার প্রসঙ্গ ওঠায় অজান্তেই চোখের কোনায় জল জমে গেল। আমার বাবা পরাণ। ও, তুই পরাণের মেয়ে? তাই বলি, চোখে মুখেই একটা ছাপ স্পষ্ট। বস। আমার বাবার নাম কেন জানতে চাইলেন? দরকার আছে, বস এখানে। বসলো রমলা। একটা তিলের নাড়ু ওর হাতে দিয়ে বাবা বললেন, ঢক করে এটা গিলে খাবি, দাঁতে কাটবি না। কেন বাবা? হ্যাঁ বললাম তো, ছোট্ট আছে, জল দিয়ে গিলে খা। ঘটির মধ্যে জল রয়েছে, বাবার সামনে আগুন জ্বলছে, তার সামনে কতগুলো পুতুল রাখা, আর একটা গোল চক্র, তার ঠিক মাঝখানে ত্রিকোণ মতো কি একটা চিহ্ন। এই ঘরটা ঘুটঘুটে অন্ধকার, একমাত্র হোমকুণ্ডের আগুনেই ঘরটা আলোকিত হয়ে রয়েছে। গ্রামে আসার পরই সন্ন্যাসী বাবার খোঁজ করতে শুরু করে দিয়েছিল রমলা। ওর পাশের বাড়ির কাকিমা ওকে খবরটা দেয়, আর এটাও বলে দেয়, দেখিস বাপু, আমার আবার ওসবে ভরসা হয় না, এখন তো আর বুজরুকির দিন ফুরালো না রে। মানুষের মনে অন্ধবিশ্বাস আজ পর্যন্ত যায়নি, যতই বিজ্ঞান কাজ করুক না কেন। কথাটা মনে ধরেনি রমলার। সে মনে প্রাণে বিশ্বাস করছে যে এইখানে এলেই তার সন্তান আসবে। মা না হলে একটি মেয়ে কখনো পূর্ণ হয় না। বুকের জ্বালা রমলা ছাড়া আর কেই বা বোঝে। শাশুড়ি মাটিকে দেখেছে সে গোপাল ঠাকুরের মূর্তির সামনে বসে চোখের জল ফেলতে, আর বারবার প্রলাপ বকতে, কেন কেন ভগবান, কেন এমন করলে? এই সোনা দানা, এত সম্পত্তি, ভোগটা করবে কে? ঠিক, ভোগের জন্য সব লাগে, ভোগের জন্য শরীর লাগে, ভোগের জন্য সম্পত্তিও লাগে। সারা জীবনটাই মানুষ ভোগ করে করেই কাটিয়ে দেয়। সব কিছুতেই ভোগ, ভোগ চাই, ভোগ। আমার ভোগ লাগবে। হঠাৎ করে রমলা কেঁপে উঠল। ভোগ? কিসের ভোগ? তুই মা হবি, তার জন্যে একটা জীবনের ভোগ দিতে হবে তোকে। কেঁপে ওঠে রমলা, এগুলো কি বলছেন? হ্যাঁ, প্রত্যেক কাজের জন্যই একটা ত্যাগ লাগে।
তুই এমনি এমনি মা হতে পারিস না। তোর শরীরে বীজের সঞ্চার করতে গেলে মৃত মানুষের আত্মার প্রয়োজন। সেই আত্মা তোর শরীরে প্রবেশ করবে, আর করবে আমার দ্বারা। আমি মন্ত্র উচ্চারণ করব আর তোর সঙ্গে সঙ্গম লীলা চালাবো। ভয়ে কেঁপে ওঠে রমলা। দীপকের কথাই কি সত্যি নাকি? মেয়েদের সম্ভ্রমহানি করাই এদের আসল উদ্দেশ্য। তিলের নাড়ুটা ইতিমধ্যেই গিলে ফেলেছে সে। মাথাটা কেমন ঝনঝন করছে। সামনে বসে থাকা বাবার মূর্তিটিও নড়বড়ে। বাবার বলা কথাগুলো কানে গেলেও একটা নেশার মধ্যে রয়েছে রমলা। সে বুঝতে পারছে বাবা তার শরীর থেকে একটা একটা করে কাপড় সরিয়ে ফেলছে। দুই উড়ুর মাঝখানে উপস্থিত হয়েছেন তিনি। ইতিমধ্যে ওনার শরীরেরও গেরুয়া বসনটা সরে গিয়েছে। শুধু রমলার কানের কাছে এসে বললেন, তোর বাপকে চাস? বাবার কথা মনে পড়তেই আবার রমলার চোখ থেকে জল। বলল, হ্যাঁ হ্যাঁ, আমার বাবাকে চাই। আচ্ছা, তা তোর বাবার আত্মা যদি আসে, সেই আত্মার মানে শূন্য জায়গা পূর্ণ করতে হবে তো। কাকে মারবি? বর আছে, শাশুড়ি আছে, আর আছে শ্বশুর। তাছাড়া তো আর কেউ নেই রে। মনস্কামনা পূরণ হবে তোর। তুই মনে মনে সেই ব্যক্তির নামটা উচ্চারণ কর। তোর গর্ভ দেখবি আলোড়িত হবেই হবে। একটা অস্পষ্ট গোঙানি ভেসে আসছে বন্ধ ঘরটার ভেতর থেকে। দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে দীপক। ঘড়িটা শুধু একবার দেখল। আজ ভরা অমাবস্যা। একই ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। মন্দির চত্বরের চারপাশটায় জনমানবহীন। একটা শিয়াল কুকুর অব্দি ডাকছে না, যেন পারমিশন ছাড়া কোনো কাজ হয় না। এখানে আসতেই চাইছিল না দীপক। যখনই পাশের বাড়ির কাকিমা অমন কথা বলেছিলেন। ওই যে এর বিশ্বাস আর বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আসার আগে গঙ্গা স্নান করে এসছে দুইজনেই। নতুন বস্ত্র পরে এসেছে। দীপককে দেখেই সন্ন্যাসী বলে দিয়েছেন ওকে বাইরে অপেক্ষা করতে, যা কাজ ভেতরে হবে। গোগানির শব্দটা নাকি শীতকারের ধ্বনি। দীপক পুরো বুঝতে পারে। বয়স্ক মানুষটার গাঢ় নিঃশ্বাস পড়ছে, আর ওর স্ত্রীর কোনো চেতনা নেই। এরা তো এইভাবেই কাজ হাসিল করে। কিন্তু কি করবে? বাড়িতে গিয়ে তো বলতেও পারবে না যে কলঙ্কিনী হয়েছে রমলা। তার গর্ভ সঞ্চারণের জন্যে সে যা খুশি তাই করতে পারে। ডাক্তাররা যখন হাল ছেড়ে দিয়েছে, তখন টুকটাক করেই না হয় হলো। ওইদিকে শরীরের মধ্যে অসহ্য বেদনা হচ্ছে রমলার। হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধা। সে বুঝতে পারলেও বলতে পারছে না। গায়ে এক টুকরো বস্ত্র নেই। দুই উড়ুর মাঝখানে বরাবর যন্ত্রণাটা আরো বেশি। সন্ন্যাসীর শরীরেও এখন কোনো বস্ত্র নেই। তবে ওনার শরীরের মধ্যে রয়েছে একটা ছুরি বা কাঁটারি জাতীয় জিনিস, যেটা ওনার তলপেটের ঠিক নিচে শক্ত করে আটকানো। চোখের দৃষ্টি ঘোলাটে হলেও চকচকে ছুরির মতো বস্তুটা নজর এড়ায়নি রমলার। সে শুধু বলল, ওটা কি? এইটা দিয়ে কাটবো। তোর শরীর ছেদ করা হবে। শোন, তোর যোনি জন্ম দেওয়ার জন্যে উপযুক্ত নয়। সেটা কেটে ওইখানে ত্রিভুজাকৃতি মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। ত্রিভুজের শক্তি বজায় রাখতে হবে। মেয়েদের যোনি হলো ঘটের মতো, সেখানে জল থাকে। সঞ্চার করতে হয় ডাব অথবা কলার। বুঝলি? পুজো করার জন্যে আম্রপল্লব লাগে, লাগে 5টা সিঁদুরের ফোঁটা। চুপ করে রয়েছে রমলা। এতক্ষণ ধরে গোঙাচ্ছিল, কিন্তু এখন আর কথা বেরোচ্ছে না। মাথাটা আরো বেশি ঝিমঝিম করছে। শরীরটা ছেড়ে দিচ্ছে। এমন নেশাগ্রস্তের মতো লাগছে যেন আফিম খেয়েছে। তিনি বললেন, আমি এখন এই জায়গাটা চিরব। তোর এই যে যেই অঙ্গ, সেইখানে আর এই পায়ুদারের মাঝখানে একটা ছোট্ট চিহ্ন আঁকা হবে। ছুরির আঘাতে আঘা হবে, যাতে তোর শরীরের ভেতরে একই সাথে 2 জন প্রবেশ করতে পারে। প্রথমে তোর দাঁড়ে আমি দাঁড়িয়ে রয়েছি সন্ন্যাসী। এইখানে আমি আমার সন্ন্যাসের দান নেব। তার ঠিক নিচের গর্ত দিয়ে তোর স্বামীর সাথে তুই থাকবি। বুঝতেই পারছিস আমি কি বলছি? ঘোরের মধ্যেই রমলা হ্যাঁ বলে। কথা বলতে পারছে না, চিৎকারও করতে পারছে না,
কিন্তু সব কটা কথা কানে যাচ্ছে। সন্ন্যাসী ভালোভাবেই বুঝতে পারছেন নেশা হয়ে গিয়েছে মেয়েটার, এবং বশীভূতও হয়েছে সে। যা বলবে তাই মানবে। এত বছর বিয়ের পরেও রমলার শরীরে কিন্তু বদল আসেনি। সেই অষ্টাদশী যুবতীর মতোই রয়েছে সে। গ্রামের মেয়ে বলে কথা, টাটকা গরুর দুধ আর ঘি খেয়ে মানুষ, টান টান চামড়া, উদ্ধত বক্ষ, গভীর নাভি, গিরিশৃঙ্গের মতো নিতম্ব, আর অপূর্ব সুন্দর ঢেউয়ের নিবারণের মতো গিরিখাত সমূহ একটি জনিপথ। অপূর্ব সুন্দরী এই মহিলার দেহটি। গ্রামে আসা পর্যন্ত যেই কজনের গর্ভসঞ্চার হয়েছে তাদের প্রত্যেকের মধ্যে সবথেকে সুন্দর মুখ এর। তার সঙ্গে জরায়ুর ঠিক সামনের দিকটাও। বেরিয়ে রয়েছে সেইখান থেকে একতাল মাংসের দলা এবং তাতে ছোট্ট একটি ছিদ্র। ওইখান থেকেই প্রবেশ করে পুরুষের শরীরের নির্যাসিত সেই বীর্যের ধারা, এবং সেইটি একটি একটি করে পেটের ভেতরে প্রবেশ করে ডিম্বের মাধ্যমে নিজেদেরকে নিকষিত করে এবং প্রকাশিত হয় একটি প্রাণবন্ত শিশু সন্তানের। সবটাই জানেন তিনি। আর এই মুহূর্তে তার আত্মবিশ্বাস তাকে জানিয়ে দিচ্ছে এত বছর পরে রমলা সঠিক পুরুষের কাছে এসেছে। ইনি পারবেন সঞ্চার করতে। আহ! চিৎকার করে ওঠে রমলা, কারণ সেই মুহূর্তে ছুরি চালিয়ে দিয়েছে ওই ব্যক্তি। চলিদারের ঠিক নিচ দিয়ে একটা ত্রিভুজাকৃতির মতো করে চামড়াটা সেখান থেকে ছিঁড়ে তুলে নিলেন। অতঃপর বর্তমানে মিলন করার জন্যে দুটো ছিদ্রই স্থাপিত হলো রমলার দেহে। একটির মধ্যে দিয়ে খুব সহজে এই পুরুষাঙ্গে প্রবেশ করালেন সন্ন্যাসী মহারাজ। এক থেকে রক্তপাত, আরেক দিকে সঙ্গমের পূর্ণ চাহিদা পূরণ করতে করতে রমলার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়। কিন্তু ওই যে মা না হতে পারলে একটি মেয়ের জীবন সম্পূর্ণ হয় না। সন্ন্যাসী বলে দিয়েছে এইখান থেকে বেরিয়ে স্বামীর সঙ্গে থাকতে হবে, তাহলেই ফল পাওয়া যাবে। মনে মনে কার মৃত্যু কল্পনা করল সে? একটি মানুষকে না মেরে অন্য মানুষের শূন্যস্থান পূর্ণ করা যায় না যে। রমলা, রমলা, রমলা! বিরক্ত হয়ে দীপক বাইরে চিৎকার করছে। প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল রমলা এইখানে আটকা। সেই যে হলুদ রঙের শাড়ি আর লাল টুকটুকে ব্লাউজ পরে সে ঢুকেছিল। বাচ্চা বয়সের বিয়ে তো, তাই ছোটবেলা থেকেই দুইজনের প্রেমটা খুব গাঢ়। প্রথম জীবনে পাওয়া নারী সুখের চেয়েও রমলা বেশি আপন দীপকের। স্ত্রীর থেকে বেশি বন্ধু সে। রমলার ডাক না পেয়ে দীপকের মনটা আরো বেশি উতলা হয়ে ওঠে। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চিৎকার করে বলতে থাকে, আমি কিন্তু গ্রামের লোককে জড়ো করব, আমার বউকে ছেড়ে দিন, ছেড়ে দিন। দরজাটা খুলে যায়। আয়, ভেতরে আয়। ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করে সে। বেশি দূর যেতে হয় না। গিয়ে দেখে রমলা বসে রয়েছে। হ্যাঁ, তার মাথাটা অদ্ভুতভাবে নিচু, খোলা চুলটা পিঠের ওপরে ছড়িয়ে পড়ে রয়েছে। পরনে ঠিকঠাকভাবেই শাড়ি ব্লাউজটা পরা, কিন্তু ওর ঠিক পাশেই রক্ত পড়ে রয়েছে ছিটকে ছিটকে জায়গায় জায়গায়। দীপক বলে, আপনি কাকে বলে দিলেন? কাউকে বলে দিইনি। একখণ্ড মাংসপিণ্ড তোর স্ত্রীর শরীর থেকে নিয়ে আহুতি দিয়েছি। আমার দেবতাকে তো কিছু দিতে হবে, না হলে তিনি তোর স্ত্রীর সঙ্গে থাকবেন কেন? আমার মাথায় কিছু ঢুকছে না। সব বুঝতে পারবি, 1 মাসের মধ্যেই ফল পাবি। যা, ওকে নিয়ে যা। রমলা উঠছে। নেশার মধ্যেই রয়েছে সে। আর ওঠার সঙ্গে সঙ্গেই দীপক দেখতে পায় শাড়ি ভেসে যাচ্ছে রক্তে। হে কি, আপনি কি করেছেন ওর সাথে? এখন নিয়ে যাও ওকে। ওর শরীর এখন পূর্ণ পবিত্র। ওর সাথে এখন তুই থাকবি, স্বামী স্ত্রীর ক্রীড়া করবি। তারপর পরের দিন সকালে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবি চিকিৎসার জন্য। শোন, ওর শরীরে এখন স্বাভাবিকভাবেই 2টি দাঁড় রয়েছে, মানে 3টি। বুঝতেই পারছিস কি কি। মধ্যবর্তী দ্বারে তুই প্রবেশ করবি। আমার মাথায় কিছু ঢুকছে না। তুই দেখলেই বুঝতে পারবি। তুই তো ওর স্বামী। ওর চেতনা যখন ফিরে আসবে তখন ওকে জিজ্ঞেস করবি মনে মনে কার মৃত্যু কামনা করেছিল। এখন যা, কারণ সেই ব্যক্তির মৃত্যু হওয়ার পর তার অপূর্ণ স্থানে যখন সে যাবে তখনই ওর বাবা, মানে পরাণের আত্মা,
ওর শরীরের ভেতরে প্রবেশ করবে, তবেই তো একটি সন্তানের জন্ম হবে। দীপক বলে, হ্যাঁ, আমি আপনাকে পুলিশে দেব, আপনার এই ভণ্ডামি আমি বার করে ছাড়ব। দীপক উল্টোপাল্টা কথা বলছে দেখে সন্ন্যাসী মহারাজের মাথা গরম হয়ে যায়। চুপচাপ বসে খানিকক্ষণ হেসে হাততালি দিয়ে দুইজন প্রহরীকে তিনি ডাকেন, এটাকে ধরে বাইরে বের করে দে, আর কোনোদিন যেন এই বাড়ির ত্রিসীমানায় আসতে না পারে। সঠিক গ্রামটা থেকে অনেকটা দূরেই এই মন্দিরটা। না, মন্দিরে কোনো দেবদেবীর প্রতিষ্ঠা নেই, এই সন্ন্যাসী বাবাই সব। দিনের বেলায় মানুষের ভিড় লেগেই থাকে, কি পায় লোকে এর মধ্যে কে জানে। উনি অদৃষ্ট জাদু বলে হাত বের করলেই নাকি সেইখানে যত্রতত্র জিনিস চলে আসে। এই তো কিছুদিন আগে গ্রামের এক স্কুল শিক্ষক একটি মেয়েকে বিবাহ করবে বলে মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে এসেছিল। মেয়েটি নাকি পাগলের মতো মাস্টার মশাইয়ের কাছে রাত্রে চলে যায়। সকালবেলা যথারীতি বদনাম রটে যাওয়ার ভয়ে মেয়েটি বাবার কাছে আসে এবং আশীর্বাদের সিঁদুর নিয়ে নিজের সিঁথি রাঙায় ওই মাস্টার মশাইয়ের হাত থেকেই, যেই মাস্টার মশাই কিনা 1 নম্বরের চরিত্রহীন। গ্রামে এসেই ঘটনাটা জানতে পেরেছে দীপক। এই সন্ন্যাসীকে উচ্ছেদ করার জন্য পুলিশও এসেছিল, তবে সঠিক সাক্ষ্য প্রমাণের অভাবে কিছুই করতে পারেনি। সব বুজরুকির পাল্লায় পড়েই তো গ্রাম একেবারে শেষ হয়ে যাচ্ছে। আর এরা আসেও তো একেবারে অঁচপাড়া গ্রামে, যেখানে শিক্ষিত মানুষের সংখ্যা খুবই কম। বাড়িতে যাওয়ার আগে দীপক রমলাকে একবার হাসপাতালে নিয়ে যাবে বলে ঠিক করে, কিন্তু রাস্তায় যেতে যেতেই রমলার নেশাটাও একটু একটু করে কেটে যাচ্ছে। রক্ত তখনও গড়িয়ে পড়ছে ওর উড়ু বেয়ে, প্রত্যেক পদক্ষেপেই রাস্তায় রক্তে ভরে যাচ্ছে। দীপক বলে, তোমাকে বলেছিলাম, কি দরকার ছিল এখানে আসার, হলো তো অনেক বড় ক্ষতি। হ্যাঁ, স্বাভাবিকভাবে কটি ছিদ্র থাকে? হ্যাঁ, কটি? সেখানে 3টি, মানে বুঝতে পারছো? তোমার 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 গোপন অংশে সে ছুরি আঘাত করেছে, 3টে ছিদ্রের সৃষ্টি করেছে। একটা দিয়ে স্বাভাবিক মানুষের মিলন, আর একটা দিয়ে অস্বাভাবিক কোনো কাল পিশাচ শক্তি। তুমি কিছু শুনছো রমলা? শুনতে পাচ্ছ? হঠাৎ করে পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মারে দীপককে, এবং দীপকের শরীরটা রাস্তার একদিকে ছিটকে পড়ে যায়। রমলা সেইখানেই অজ্ঞান। 2 দিন পর রমলার হাসপাতালে জ্ঞান ফেরে। ডাক্তার ওকে দেখেই বলেন, আপনার আয়ুর জোর আছে, এতটা ইনজুরি নিয়েও বেঁচে গেছেন। আমার স্বামী, তিনি তো স্পট ডেড সেই দিনই। লরি ধাক্কা মেরেছিল তো আপনাদেরকে, আপনি ছিটকে পড়েছিলেন। তার আগে বলুন তো, আপনি কি ধর্ষিত হয়েছেন? রমলা চুপ করে থাকে, তার মুখ থেকে যেন কোনো কথা বেরোয় না। কি হয়েছিল বা না হয়েছিল কিছুই তার বোধগম্য নেই। সবটাই কেমন যেন ভাষা ভাষা মেঘের মতো, যন্ত্রণার অনুভূতিও নেই। ডাক্তার বললেন, আপনার শরীরে, মানে আপনার, বুঝতেই পাচ্ছেন আমি কি বলতে চাইছি, আর এখন ব্যথাতেও নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আপনার কদিন বাথরুম করতে প্রবলেম হতে পারে। আমরা স্টিচ দিয়ে দিয়েছি, 4টে স্টিচ পড়েছে। মারাত্মকভাবে ক্ষতি হয়ে গিয়েছিল আপনার, রীতিমতো 1 ইঞ্চি মতো গর্ত সেখানে, যেটার সাথে আপনার জরায়ু সরাসরি কানেকশন। বাবা, হ্যাঁ, এমন ভাবেও মেয়েরা জন্ম নেয় যাদের নাকি 2টো যোনি থাকে, খুব রেয়ার, লাখে 1টা। কিন্তু আপনি তো ওরকম নন, স্বাভাবিক 5টা মেয়ের মতো। তা আপনার শরীরে ক্ষতটা সৃষ্টি করলো কে? রমলা চুপ। তাকিয়ে দেখলো সে শাশুড়ি মা শ্বশুর মশাই হাসপাতালে কার সাথে যেন কথা বলছে। খবর পেয়ে ওরাও চলে এসেছে। রমলা লক্ষ্য করলো ওর হাতের শাখা পলা অথবা সিঁথিতে সিঁদুর কিছুই হয়তো নেই। সন্ন্যাসীর সঙ্গে মিলিত হওয়ার মুহূর্তে স্বামী দীপকের নামটাই ওর মাথায় প্রথম এসেছিল। আহুতি হয়েছে দীপকের। এবার দীপকের আত্মা ওর বাবার কাছে গিয়ে শূন্য স্থান পূর্ণ করে বাবা আসবে ওর গর্ভে, সন্তান হয়ে জন্ম নেবে। আর তো মাত্র কয়েকটা মাস। আর দীপক মৃত্যুর পরেও নিশ্চয়ই চাইবে যে রমলার কোলজুড়ে একটি সন্তান খিলখিল করে হাসুক। রমলার থেকে বেশি দীপকেরই তো চাহিদা ছিল সুস্থ স্বাভাবিক একটা বাচ্চার। দিন 7 পরে রমলাকে নিয়ে ফিরে যেতে চান ও শ্বশুর মশাই। বললেন, ছেলেটাকে এখানেই রেখে গেলাম বৌমা, তোমাকে বারবার বারণ করেছিলাম এখানে না আসতে, তুমি কথা শুনলে না। শাশুড়ি মা বলে বসলেন, হে কাল নাগিনী আমার ছেলেটাকে খেয়েছে, একটা মাত্র ছেলে,
সেও আমার চলে গেল, কাকে নিয়ে বাঁচবো? চট করে রমলা বলে, চিন্তা করবেন না মা, সে খুব শিগগিরই আসছে। কে আসছে? ছেলে চলে গেছে, তুমি এখন আসছে আসছে করছো? ওই সন্ন্যাসীর নামে আমি থানায় কেস করেছি, ওকে আমি। না না, ওনাকে কিচ্ছু করবেন না, উনি বাবা, আমার বাবাকে আমার গর্ভে আসতে সাহায্য করবে। আপনার ছেলের তো আহুতি হয়েছে, আহুতি না হলে যে সন্তান আসে না মা। চুপ করে তাকিয়ে রয়েছেন রমা দেবী। কি বলছে মেয়েটা পাগলের মতো? তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই বাড়ি চল, তোকে আমি ডাক্তার দেখাবো। না না, আমি জানি সে আসবে, সে আসতে বাধ্য। তাকে আসার জন্যে আমি কত ডেকেছি, কত কেঁদেছি, শুধু এটা মনে করতে পারছি না সেই মুহূর্তে বাবার কথা মতো আমি কোন ব্যক্তির নাম মাথায় নিলাম, আমার স্বামী দীপকের নাকি? অনেক বোঝানোর পরেও কিছুতেই রমলাকে নিয়ে যাওয়া গেল না শহরে। সে ডাক্তার দেখাবে না, এইখানকার স্থানীয় ডাক্তারের মাধ্যমে সেলাই টেলাই করে সে এখন সুস্থ হয়েছে, রয়েছে পাশের বাড়ির এক কাকিমার ঘরে। কাকিমা রমলাকে তার অবস্থার বিবরণটা পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছিলেন। বলেছিলেন, তোর হুঁশ ছিল? ভোরবেলায় তোর কাকা যখন খেতে কাজ করতে যায়, দেখে রক্তের মধ্যে পড়ে রয়েছে তোর বরের দেহটা, আর তুই পাশে ছিটকে পড়ে রয়েছিস। ভাগ্যের অশেষ কৃপা যে তুই বেঁচে গিয়েছিস প্রাণে, আর তোর বরটা চলে গেল। কি দরকার ছিল ওই সন্ন্যাসীর থানে যাওয়ার? আমাদের গ্রামের লোক যায় ঠিকই, উপকারও পায় ঠিকই, কিন্তু বিনিময়ে যে একটা জীবন দান করতে হয়, তুই জানতিস না? এবার মর অভাগীর বেটি, তোর শ্বশুর শাশুড়ি তোকে ফিরিয়ে নিতে আসলো, তুই গেলি না। বলি, তোর দায়িত্বটা কে নেবে? হ্যাঁ, কে নেবে? রমলা তখন আচ্ছন্ন, নিজের পেটের ওপর হাত দিয়ে সে বসে দিন গুনছে, কবে তার মাসিকের ক্রিয়া বন্ধ হয়ে তার শরীর তাকে জানাবে যে সে মা হতে চলেছে। ধীরে ধীরে একটা দুটো করে দিন পার হয়, রমলার শরীরের মধ্যেও পরিবর্তন হয়। সে বুঝতে পারছে তার ভেতরে কিছু একটা বেড়ে উঠেছে। এই অনুভূতি সত্যিই মারাত্মক। প্রত্যেকটি মেয়েই এই অনুভূতিটাকে নিতে চায় নিজের সবটুকু শেষ করে। মা হওয়াটা মুখের কথা নয়। 1 মাস পরে শ্বশুর বাড়িতে খবর যায় রমলা অন্তঃসত্ত্বা। শত দুঃখের মাঝেও এই খুশির সংবাদ শুনে রমা দেবী আপ্লুত হয়ে ওঠেন এবং বৌমাকে বাড়ি আনার জন্যে তড়িঘড়ি গাড়ি পাঠান। শ্বশুর মশাই এসছে রমলাকে নিয়ে যেতে। রমলা শুধু একটিবারের জন্য বলল, বাবা, আমাকে একটু ওই থানে নিয়ে যাবেন, সন্ন্যাসী বাবাকে প্রণাম করে আসবো। বৌমার বিশ্বাস এতটাই যে তাকে নিয়ে যেতে বাধ্য হলেন তিনি, কিন্তু যাওয়ার পর হলেন হতাশ। সন্ন্যাসী বাবা নাকি বেশ কদিন হলো এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। এই গ্রামে নাকি ওনার আর কোনো প্রয়োজন নেই। এখন উনি অন্য গ্রামে সেই সব মানুষের সাহায্য করবেন। চলে যাওয়ার আগে সবার জন্য জল ছিটিয়ে গিয়েছেন সারা গ্রামে, যাতে সবাই কুশল মঙ্গলে থাকে। যাক, সন্ন্যাসী বাবা যাওয়ার আগে ওর কোলটা তো ভরিয়ে দিয়ে গেল। বাড়ি আসার পরে রমলা ডাক্তারের কাছে যায় এবং সেখানে গিয়ে টেস্টের মাধ্যমে জানা যায় যে সত্যি সত্যি সে অন্তঃসত্ত্বা। এত বছর পর তার গর্ভে সন্তান আসছে। এই সন্তান দীপকের বলে দাবি করলেন শ্বশুর মশাই। রমলা কিন্তু স্পষ্ট স্বীকার করতে পারল না এই সন্তানটি আদপে কার। নির্দিষ্ট সময় 10 মাস 10 দিন পর স্বাভাবিক প্রসব ক্রিয়ার মাধ্যমেই সন্তান যখন জন্ম নেবে তখন তাকে ভর্তি করা হলো স্থানীয় এক হাসপাতালে। ডাক্তারদের কথায় প্রত্যেক মাসে মাসে চেকআপের মাধ্যমে ইঞ্জেকশন, ওষুধ সবকিছু খেয়ে রমলার শরীরে পুষ্ট হওয়া সেই বাচ্চাটির ওজন যথাক্রমে 4 কেজি হওয়া উচিত। তাই এইরকম হৃষ্টপুষ্ট একটা বাচ্চাকে খুব সহজে জন্ম দেওয়াটা সহজ হবে না। তার উপরে রমলা অনেকটা বয়স হয়েছে, স্বাভাবিকের থেকে অনেকটাই। স্বাভাবিক এই প্রসব যন্ত্রণা সে সহ্য করতে হয়তো পারবে না। ডাক্তাররা সি সেকশন করবে বলেছিলেন, কিন্তু রমলার জেদ, সে স্বাভাবিকভাবেই সন্তান জন্ম দেবে। প্রসব ব্যথা ওঠার সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রত্যেকটা মানুষ এখন চিন্তিত, আর সব থেকে বেশি চিন্তিত রমা দেবী। উনিও এরকমই জেদ ধরেছিলেন দীপককে জন্ম দেওয়ার সময়, কিন্তু হিতে বিপরীত হয়েছিল।
দীপককে জন্ম দিতে গিয়ে ওনার নিজেরই দম বন্ধ হয়ে মরার মতো অবস্থা। শেষ অবধি ডাক্তার এসে যে কোনো একটা অপশন বাঁচতে বলেছিলেন এবং রমা দেবীর শাশুড়ি বলেছিলেন, আপনি সিজারই করুন, আমার দুইটাই চাই। এই ক্ষেত্রে কি হবে কে জানে। প্রচন্ড যন্ত্রণার মধ্যে ছটফট করছে রমা। যেইখান থেকে সন্তানের প্রবেশ ঘটেছে সেইখান থেকেই তার মস্তিষ্ক বাহির হবে। পেটটা কাটার জন্যে ডাক্তার কিন্তু ছুরি কাঁচি নিয়ে প্রস্তুত। এমন সময় নার্স বললেন, স্যার জল ভাঙছে স্যার। ডাক্তার গিয়ে দেখলেন এক অস্বাভাবিক দৃশ্য। সচরাচর যেরকম মেয়েদের হয়ে থাকে এই চনিপথ ঠিক সেই রকম নয়। দেখে মনে হচ্ছে এর মুখগহ্বর থেকে লালায়িত কোনো রস ঝরে পড়ছে, যার রং টকটকে গাঢ় লাল। এই রস রক্ত হতে পারে না। ঠিক দুটো ঠোঁটের মতো ফাঁকা হয়ে গেল গহ্বরটা, আর সেইখান থেকে অদ্ভুতভাবে বেরিয়ে এলো একটি মানুষের মাথা, যাকে দেখে হাসপাতাল শুদ্ধ লোক চিৎকার করে উঠল। ওটি থেকে বেরিয়ে চলে এলেন ডাক্তার নিজে, রমলাকে একা ফেলেই। নার্সরা যারা ছিল তারা প্রাণবায়ু ওষ্ঠাগত হয়ে দৌড় মারল হাসপাতাল থেকেই। মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে গেল গোটা শহর এলাকায়। সাংবাদিকরা চলে এসেছে। ওদিকে ওটির ভেতরে এখনো পর্যন্ত রমলা একা। কোলে তার নবজাতক ছেলে শিশু সন্তান, তবে স্বাভাবিক নয়, অস্বাভাবিক। তার মুখ অবয়বটা দীপকের মতো তো হয়নি, বরং হয়েছে সেই সন্ন্যাসী বাবার মতো বয়স্ক। গায়ের চামড়া রুক্ষ সূক্ষ্ম, হাতে একটা কমন টুলের মতো বস্তু পরা। না, ওটা কমন টুলের মতো বস্তু নয়, ওটা মায়ের নাড়ি জড়িয়ে গিয়েছে। এমন অদ্ভুত সন্তানের জন্ম তো গল্প কথায় শোনা যায়, বাস্তবে কখনো হয় না। ডাক্তার যখন চলে যাচ্ছেন তখন জিজ্ঞেস করেছিলেন রমা দেবী, আপনি চলে যাচ্ছেন কেন? হয়ে গেছে? আপনারা গিয়ে দেখুন, এত বছর আমি প্র্যাকটিস করছি, এমন অদ্ভুত বাচ্চা বাপের জন্মে দেখিনি। ঘেমে নিয়ে স্নান করেছেন ডক্টর। ওটিতে যান সাহস করে। বৌমার এমন অবস্থা দেখে প্রথমে চোখ ঘুরিয়ে নিলেও সেইখান থেকে বেরোনো ওই মুখমণ্ডলটাকে যখন টেনে বার করলেন রমা দেবী, পূর্ণবয়স্ক একটি শিশুর বদলে পূর্ণবয়স্ক একটি বৃদ্ধ বাচ্চা। এখন কোলে নিয়ে বসে রয়েছে রমলা, চুপচুপ করে দুধ খাওয়াচ্ছে। তার গর্ভ থেকে প্লাজেন্টাটা এখনো বাইরে বের করা হয়নি, সুতরাং অল্প অল্প রক্ত আর গাঢ় হলুদ জল বেরোচ্ছে সেইখান থেকে। ডাক্তার না এলে নাড়ি কাটবে কে? নাড়ি কাটার ক্ষমতা কারো হচ্ছে না। অনেক আকুতি মিনতি করার পর ডাক্তার ভয়ে ভয়ে গেলেন। দাঁত শুদ্ধ এরকম ভয়ঙ্কর একটা শিশু খুব শিগগিরই খবরে রটে গেল, চারিদিকে প্রচার হয়ে গেল, দেখার জন্যে লোক এলো। কিন্তু রমলা সে ওই শিশুটাকে আঁকড়ে ধরেই বসে। ডাক্তাররা বোর্ড মিটিং বসালেন, বললেন, এমন বাচ্চা কখনো বাঁচে না, এগুলো খুব রেয়ার কেস। হতে পারে, দেখুন মানুষের বীজের মধ্যেই রয়েছে সব রকমের জিনিস। একটা মানুষের শরীরের থেকে একটা পশুও জন্মাতে পারে, একটা মাছও জন্মাতে পারে, পাহীন প্রাণীও জন্মাতে পারে। ঠিক সেরকমই বৃহন্নলারাও কিন্তু ওই বীর্য থেকেই জন্মায়। তারপরে মেয়েদের শরীরে প্রবেশ করে হরমোনের অনেক রকম ডিস্টার্বিংয়ের জন্যে ও সন্তানটা পরিপূর্ণভাবে তৈরি হতে পারেনি, এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি। আপনারা এক কাজ করতে পারেন, বিদেশে মা এবং বাচ্চাকে পাঠাতে পারেন, ওইখানে এদের চিকিৎসাটা বেশ ভালো হয়। আমার এক বন্ধু আছে ওখানকার ডক্টর, আপনারা চাইলে আমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। আপনারা তো বললেন আপনাদের ছেলেটাও বেঁচে নেই, তারই শেষ সম্বল, কিন্তু আপনাদের ছেলে কি এরকম দেখতে ছিল? স্তব্ধ হয়ে বসে পড়েছেন এক সময়কার রিটায়ারমেন্ট বিডিও রমলা শ্বশুর মশাই। রমা দেবীও পাশে, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, দুইজনেই চুপ। বলুন, আপনারা কিছু বলছেন না কেন? আপনি পাপ পুণ্যে বিশ্বাস করেন? পাপ পুণ্য মানে? মানে কৃতকর্মের ফল কিভাবে দিতে হয় বিশ্বাস করেন আপনারা? আপনাদের কথা আমি কিছু বুঝতে পারছি না। আজ থেকে অনেকগুলো বছর আগে যখন আমি ওই গ্রামের বিডিও ছিলাম, তখন এক সন্ন্যাসী বাবার আগমন ঘটেছিল।
আমি সেই সন্ন্যাসীকে উচ্ছেদ করেছিলাম আমার ক্ষমতা বলে। ওরা বুজরুকি বিশ্বাস করতাম না। তবে বিদায় হয়ে যাওয়ার আগের মুহূর্তে সন্ন্যাসী আমাকে অভিশাপ দিয়েছিল সে নাকি ফিরে আসবে, ফিরে এসে আমার ওপরে প্রতিশোধ তুলবে। আমি সত্যি ভাবতে পারিনি এসব বুজরুকি যে কখনো সত্যি হয়। আমার বৌমার সন্তান হতো না, আমার ছেলে তার জন্যে যথেষ্ট রকমের হীনমন্যতায় ভুগত, তার সাথে সাথে আমার বৌমাটিও। তা ওরা মিলে ঠিক করলো গ্রামে আসবে। দেখুন ডক্টর, আমার চাকরি জীবনের অনেক ঘটনাই আমার মনে নেই, মানে যেইগুলো মনে রাখার প্রয়োজন হয় না সেইগুলো মস্তিষ্ক ভুলে যেতে চায়। আমিও সেই সব ভুলে যেতে চেয়েছিলাম, কারণ চাকরি পাওয়ার পর প্রথম যেখানে আমার পোস্টিং হয় সেটা মুর্শিদাবাদ এলাকা। ওইখানে জানেনই তো, মানুষ অনেকেই আছে যারা গ্রামে থাকে অন্ধবিশ্বাসটাকে খুব বেশিভাবেই মানে। সেইখানে আমি তখন সদ্য বিবাহিত আমার স্ত্রীকে নিয়ে গিয়েছি। বাড়ি থেকে প্রেশার দিয়েছিল, আমাদের ভালো করে তখন ফুলসজ্জাটাও হয়নি। ভেবেছিলাম একবারে হানিমুনটা কাটাবো। আমাদের সময় তো আর হানিমুন টানিমুন পরিবার থেকে শুনলে অট্টহাস্য করত। মুর্শিদাবাদে গিয়ে স্বাচ্ছন্দ্যেই আমরা ছিলাম। যেটা আমার স্ত্রীর অসুবিধে ছিল সেটা হলো স্বাভাবিক আর 5টা মেয়ের মতো তার জনিদার ছিল না, মানে সেখান থেকে গর্ভ সঞ্চারের কোনো রকম অপশান ছিল না। ডাক্তার দেখানোর পর তিনি ছোট্ট একটা অপারেশন করে দিলেন, বললেন ওনার জরায়ুর মুখটা নাকি ছোট। অপারেশন করার পরে বললেন চেষ্টা করতে, কপালে থাকলে নিশ্চয়ই ফল আসবে। আমার স্ত্রী অন্ধবিশ্বাসে প্রবল বিশ্বাসী ছিলেন। উনি ঠিক করলেন সন্ন্যাসী বাবার কাছে যাবেন। আমি অনেকবার বারণ করলাম। বহরমপুর থেকে ধীরে ধীরে পোস্টিংটা হলো এবার পুরুলিয়া। সেইখানে গেলাম। যাওয়ার পরে ডিস্ট্রিক্ট আলাদা, সবই আলাদা। সেখানে যাওয়ার পর দেখা হলো ওই সন্ন্যাসী বাবার সাথে। সন্ন্যাসী বাবা তখন আমারই বয়সী, আর আমার এই কাজের সূত্রে পোস্টিংটা এদিক ওদিক যত্রতত্র যখন তখন হতো, কারণ আমি সাচ্ছা মানুষ ছিলাম। নেতা হাতাদের যখন পছন্দ হতো না তখনই তারা আমাকে ধুন অচপাড়া গায়ে পাঠিয়ে দিতে ভালোবাসত। এতে আমার কোনো আক্ষেপ নেই। আমি সারা জীবন নিজের স্বাচ্ছা থেকে কাজ করেছি, এটা আমি হলপ করে বলতে পারি। নাহলে আর 5টা অফিসারের মতো ঘর বাড়ি আমার নেই, কারণ আমি আমার মাইনেতেই চলতাম সব সময়। হ্যাঁ মানছি মাইনের অঙ্কটা অনেক বড়, তেমনি আমার সংসারটাও বেশ বড় ছিল। সন্ন্যাসী বাবার কাছে যাওয়া মাত্রই তিনি দরজা বন্ধ করে ক্রিয়া শুরু করলেন রমার উপরে, এবং ফলপ্রসূত রমা অন্তঃসত্ত্বা হলো। দীপকের জন্ম হলো। আমি মনে প্রাণে জানতাম দীপক আমার নয়। তার পরের ঘটনাও আপনাকে বলছি। দীপক বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুরুলিয়ায় যখন আমি এলাম তখন পরাণ মাঝির মেয়েটাকে আমার মনে ধরল। বৌমা হওয়ার উপযুক্ত। দেখেছেন তো মেয়েটি কত মিষ্টি দেখতে। এরপরের ঘটনা একেবারেই স্বাভাবিক। ওদের বিয়ে থাওয়া হলো, সব হলো, কিন্তু মাঝখানে ওই যে অভিশাপটা, ওই সন্ন্যাসী বাবার ঔরসে আমার সন্তান এসেছিল, তাই ওনাকে আমি কারণ সহ ওই জায়গা থেকে উচ্ছেদ করলাম পুলিশের মাধ্যমে। এত বছর পর যে সেই সন্ন্যাসী আবার ফিরে এসেছে, আর দেখে শুনে নিজের ঔরস দিয়ে জন্ম আমার ছেলেটাকে ওকেও টেনে নিয়ে চলে গেল। আরে বাবা, বাবা ডাক তো শুনতে পেতাম। দেখুন, আমি আপনার কথা সবটা স্বীকার করছি, মানছি, কিন্তু বিজ্ঞান তো মানবে না। এইভাবে কখনো সম্ভব? আপনি বলছেন সেই সন্ন্যাসী ফিরে এসেছে আপনার বৌমার গর্ভে। একটা বাচ্চা কখন এরম বৃদ্ধের মতো জন্মাতে পারে? এটা তো সায়েন্স কোনো মতেই মানবে না। পাগল বলবে লোকে আপনাকে, আমি জানি লোকে আমাকে পাগল বলবে, কিন্তু কিছু কিছু জিনিস বিজ্ঞানের বাইরেও ঘটে। আপনি বলতে পারবেন আমার বৌমা কেন এরকম একটা অদ্ভুত সন্তানকে জন্ম দিয়েছে? আমাদের সারা জীবনটা কি হবে এবার, কি করে কাটাবো? সন্ন্যাসীর অভিশাপ যে এত মারাত্মক হয় এ কোশমিনকালেও আমি ভাবতে পারিনি। দীপকের সাথে ঠিক কি হয়েছিল সেটা আমি এখন অনুমান করতে পারি, আর আমার বৌমার সাথেও যে ঠিক কি হয়েছে, কিন্তু এইভাবে আত্মাকে বন্দি রেখে তার গর্ভে ভ্রূণের মাধ্যমে সঞ্চারিত করে কি করে সম্ভব?
কিছুদিন পরে দেখতে পেল রমলা তার গর্ভটা আবার একটু একটু করে বাড়ছে। হ্যাঁ, সন্তানকে সে দুধ খাওয়ায় মানুষ করে ঠিকই, তবে সন্তানটা দিন দিন বড় হওয়ার থেকে ছোট হতে শুরু করেছে। ছোট হতে হতে এখন 1 আঙুলের সমান হয়েছে। হয়তো কোন সময় এবার একদম ছোট্ট হয়ে বিছানার চাদরের সাথেই মিশে যাবে। রমলা আবার অন্তঃসত্ত্বা। তবে এখন তো দীপক বেঁচে নেই, তাহলে এটা কি হচ্ছে? এবার 10 মাস সময় লাগলো না, ঠিক 7 মাসেই প্রসব করলো সে আরও একটি সন্তান। হ্যাঁ, এইটি একটি পুরনো মানুষের সন্তান। একেবারে ছোট্ট একটি শিশু, ওজন হয়েছে 2 কিলো 300। নিঃশ্বাস নিতে পারছিল না, তাই তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে প্রথম সন্তানটা হারিয়ে যাওয়ায় প্রবল ক্ষোভের মধ্যে রয়েছে রমলা। দ্বিতীয় সন্তান মেয়ে হয়েছে, তাকে সহ্য করতে পারছে না 2 চোখে। বারবার শাশুড়ি বলছে, তুমি বলেছিলে না তোমার বাবা আসবে, তোমার বাবা না এসে তোমার মা এসেছে, কোলে নাও, আমার ছেলের শেষ অংশ, কোলে নাও এটাকে। রমলা কোলেই নেয় না। তার বারবার সেই বৃদ্ধ শিশুটাকেই মনে পড়ে। মায়ের মন তো, তাই বোধহয় মানতে পারে না। ইতিমধ্যেই রমলা সংবাদ মাধ্যমে এখন বিরাট একটি প্রচারের বস্তু। তার গর্ভস্থ সন্তানকে নিয়ে সবাই প্রশ্ন তুলেছে। সে নাকি স্বয়ং নিজেই একটি পিশাচিনী, আর জন্মও দিচ্ছে একটা নর পিশাচের। খুব শিগগিরই ওকে এই দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হবে এবং ওর জরায়ু পরীক্ষা করা হবে বিভিন্ন রকমভাবে। কিরকম ভ্রূণের সঞ্চার হয় সেখানে, আর 5টা স্বাভাবিক মেয়ের থেকে তো অস্বাভাবিক তার জনি। সত্যিই তো তাই, সে তো অস্বাভাবিক নারীসত্তা নিয়েই জন্মগ্রহণ করেছে। সন্ন্যাসী বাবার দান তার শরীরে 3য় জনির সৃষ্টি করেছে, গর্ভ সঞ্চারও সেইখান থেকেই হচ্ছে। হাজারো প্রশ্নের মাঝে রমলা কিন্তু মানে সে মা হতে পেরে সম্পূর্ণ একটি পরিপূর্ণ নারী। ঘটনার 2 বছর কেটে গেছে। মেয়েকে নিয়ে এখন বেশ ভালোই আছে রমলা। জন্ম দেওয়া সেই বৃদ্ধ শিশু সন্তানের কথা সে ভুলতে বসেছিল, কিন্তু হঠাৎ করেই তার বাড়ির সামনে এসে উপস্থিত হয় সেই সন্ন্যাসী, যাকে দেখে আঁতকে ওঠে রমলা। শ্বশুর শাশুড়ি বাড়িতে কেউ ছিলেন না। ছোট্ট সেই শিশু সন্তানটাকে কোলের মধ্যে বসিয়ে রমলা তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। সন্ধান পেল সে কি করে এই প্রপার্টির, তাতেই সে অবাক। সন্ন্যাসী কিন্তু কিচ্ছু করল না, দূর থেকে রমলাকে এক ঝলক দেখে তারপর চলে গেল। এই সন্ন্যাসী আসলে সেই দিন কি করেছিল ওর সাথে? ওর গর্ভ কেটে সেখানে সন্তান আসার পথ করেছিল, নাকি নিজে ওকে ধর্ষণ করে বীর্য স্থাপন করেছিল? 2টো সন্তান একত্রে হলো কি করে? মুরগির মাংস খাইতো আমরা সকলে। মুরগির শরীরেও একটি একটি করেই বীর্য স্থাপনের মাধ্যমে একটা করে ডিম বেরোয়, একসাথে কিন্তু অনেকগুলো বেরোয় না। এই ক্ষেত্রে রমলার শরীরেও ঠিক তাই হয়েছে। মানুষের শরীরে এইভাবে যদি গর্ভসঞ্চার করা যায়, তাহলে একটি রমণী একাধিক পুরুষের সাথে মিলিত হতে সক্ষম এবং জমিয়ে থাকা সেই রসের ধারা এক এক সময় একটি ডিমকে পরিণত করা একটি সন্তানের সৃষ্টি করাবে। হ্যাঁ, করতে হবে একটা অপারেশন, ছোট্ট একটা, এবং মেয়েদের শরীরে স্থাপিত করা হবে ডবল রকমের জরায়ু। খুব স্বাভাবিক। তবে একটি মেয়েকে দিয়ে প্রথম করলে তারপরে অনেক মেয়েই চাইবে এটা করতে, কারণ এক পুরুষের সঙ্গ করতে কারোরই ভালো লাগে না। 1000 জনের আস্বাদ না নিতে পারলে মানব জীবন তো বৃথা। এই সব উল্টোপাল্টা ভাবছে রমলা। মেয়েকে নিয়ে ভালো থাকবে না কোথায়, শরীরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ইচ্ছে করছে আবার কোনো পুরুষের সঙ্গ, আর জন্ম দিতে হাজারো এমন অদ্ভুত সন্তানের। বিছানায় বসে চুপ করে রয়েছে সৃজিতা। কিরে, শুনলি? শুনলাম। কি ভাবছিস? না মানে ভাবছি, তুই শিওর আদিত্য তুই এই লেখাটা পড়ে শোনাবি? হ্যাঁ, আমি শিওর। আর আমি এটাও জানি যে পরিচালক সাহেব আমার এই লেখার অনেক দাম দেবে।
কি করে বুঝতে পারছিস? আরে বাবা, উনি তো আমাকে ইমেলে অফার করলেন, এমন একটা কিছু লেখো যাতে মানে মানুষের মাথাটাকে খেয়ে নিতে পারো। তাই মাথায় চলে এলো। আর এখন তো এরকম সিনেমা অনেক বেরোচ্ছে যার সাথে বাস্তবের কোনো মিলই নেই, কিন্তু বাস্তব সিনেমাও তো বেরোচ্ছে। তুই একটা প্র্যাকটিক্যালি বাস্তব কিছু নিয়ে করার চেষ্টা কর না। আরে বাবা, এতে এতে অসুবিধার কি আছে? দেখ দেখ প্রজন্ম এত উন্নত হচ্ছে, ধীরে ধীরে মানুষের গর্ভের প্রয়োজন হবে না। তখন ছোট্ট ছোট্ট ডিম্বাশয়, ছোট্ট ছোট্ট গর্ভাশয় তৈরি করা হবে। মানুষ নিজে পছন্দ করে ইনজেক্ট করতে পারবে তার বাচ্চা কিরকম হবে, ফর্সা হবে না কালো হবে, মোটা হবে না রোগা হবে, হ্যাঁ সে অ্যাক্ট্রেস হবে না সায়েন্টিস্ট হবে। মানুষ নিজে ডিসাইড করে তারপরে সেটার মধ্যে সেরকম স্পার্ম প্রবেশ করিয়ে সেরকম বাচ্চা মানুষের পেটে না, কিন্তু ওই ছোট্ট বলের মধ্যে হবে। এটা হবে, সায়েন্স এগুলো করছে। ধীরে ধীরে যত উন্নত হবে পৃথিবী ততই উচ্ছন্নেও যাবে। তা আমি যদি এরকম একটা কিছু সৃষ্টি করি তাহলে না হওয়ার কি আছে বল? ইভেন আমার তো এমনও মনে হয় যে এইভাবে মানুষ ওই পোষা কুত্তা, পোষা বা বিড়ালকে নিয়ে মাতামাতি করে, তাদেরকে জামা পরানো, ক্রিম মাখানো, নখ কেটে দেওয়া, বাবুসোনা করা, কোলে নিয়ে ঘোরা, এতে কি পশুর মধ্যেও একটা পরিবর্তন আসবে, জেনেটিক পরিবর্তন। ধীরে ধীরে ওরা মানুষের আদব কায়দাকে লব্ধ করতে শিখছে পশুরা। পরবর্তীকালে এমন একটা সময় আসবে যখন মানুষ আর পশু পাশাপাশি স্যুট বুট পরে হেঁটে 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 চলে বেড়াবে। আলটিমেটলি তখন পশুর আধিপত্য বেশি হবে আর মানুষের কম। দেখ, এগুলো কিন্তু আমার জাস্ট কল্পনা, কিন্তু কল্পনা বাস্তবে পরিণত হতে কতক্ষণ? সায়েন্স নিয়ে যে সমস্ত বিজ্ঞানীরা ফিল্ম তৈরি করে, এমন 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 কিছু ফিল্ম আছে যেগুলো পরবর্তীকালে সত্যি হয়েছে। তোর কি মাথাটা গেছে? আরে বাবা না, আমি জাস্ট তোকে বলছি মেয়েদের শরীরে যদি মেয়ে মুরগির মতো গর্ভাশয় সঞ্চার করা যায়, একটি না করে দুটি, একটি স্বাভাবিক মানুষের থাকুক আর আরেকটি হোক তার পাশের, তো মেয়েদের শরীরটা কি ডিম? যা খুশি সেখানে ঢুকে দিতে পারলেই হলো। আরে বাবা, প্রশ্নটা তো জরায়ুর, ওখানেই সব কারুকার্যটা করা হবে। মানে একসঙ্গে দুটো স্পার্ম অবস্থান করতে পারবে, যখন যেটা ডিম বেরোবে সেটা তার মাধ্যমে। তুই ঘর থেকে বেরো, মাথা যন্ত্রণা করছে আমার। তোর এই কথা তুই পরিচালক সাহেবকে গিয়ে বল, গিয়ে চর থাপ্পড় ঘুষি লাথি চটি যা খুশি খা, খেয়ে তুই বাড়ি আয়, আমি সেখানে মলম লাগিয়ে দেবো। তবু এসব কথা বলে আমার পিরিয়ডের ব্যথাটা আর বাড়াস না। ও, তোর তো আবার হয়েছে না? হ্যাঁ, তুই জানিস। আর এসব ঘটনা শুনলে তলপেটটা অলরেডি মোচড় দেয়, ভালো করেই জানিস। আর যত রকম কার্যক্রিয়া মেয়েদের শরীর কেন রে? তোরা ছেলেদেরকে দিয়ে কর না, নিজেদেরকে দিয়ে কর, নিজেদের শরীরে অসংখ্য ফুটো বাড়া, তোদের তো কোনো প্রবলেম নেই। এক জায়গা দিয়ে সব কিছু হয়ে যাচ্ছে, আমাদের মেয়েদের জ্বালা তোরা কি করে বুঝবি? রেগে গেছে সৃজিতা, বুঝতে পারে আদিত্য। ঘর থেকে বেরিয়ে যায়। 2 বছর হলো ওরা লিভ-ইনে রয়েছে, ফ্যামিলি থেকে অনেকটা দূরে। সুইডেনে থাকে সে। বাড়িতে মাকে একটা ফোন করতে হবে। মা একা, রিসেন্টলি ঠাকুরদা ঠাকুমাও মারা গেছে। এই একা মাটাকে রেখে আসার জন্য খুব চিন্তা হচ্ছিল। শেষ পর্যন্ত একজন কেয়ারটেকার পাওয়া যায়, বেটা ছেলে, তবে মাকে খুব ভালো রেখেছে। মায়ের পরবর্তীকালে জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছিল, তবে ওই লোকটি কিভাবে যেন মাকে সুস্থ করে ফেলেছে। হ্যাঁ, ডাক্তার মাকে দেখে বলেছিলেন মায়ের জরায়ুতে অস্বাভাবিক কিছু করা হয়েছিল সুজিতা জন্মের পূর্বে। সেখানে একটার বদলে 2টি পথ রয়েছে সন্তান আসার। খুব স্বাভাবিকভাবে মেয়েদের এমন হয় না। মায়েরটা নাকি কৃত্রিমভাবে তৈরি করা, কোনো রকম বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার না করেই। এটা যদি সত্যি হতে পারে তাহলে আদিত্য লেখা গল্পটা কেন সত্যি হতে পারে না? ভবিষ্যতে মানুষ হয়তো এইভাবেই কাজ করবে, আর তারপরে হয়তো গর্ভাশয়টাকে পেট থেকে বাইরে আগেই বের করে নিয়ে ডিমের আকার দিয়ে নিজেদের সন্তান নিজেরা ইনজেক্ট করতে পারবে। সায়েন্স যেভাবে এগোচ্ছে তাতে এটা হতে কতক্ষণ? কি করছিলে মা? এই তো শুয়ে আছি মা। বলছি দা ঠাকুর তোমার কাছে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার দেখাশোনা করছে, খুব ভালো লোক রে, বয়সটা একটু বেশি, আমাকে খুব যত্ন করে। একটু ফোনটা দাও তো। কথা বলে সৃজিতা ভিডিও কলে। মায়ের সাথে একটু আগে কথা হলো, এখন সে কথা বলছে মাকে দেখাশোনা করার কেয়ারটেকার সেই দা ঠাকুরের সাথে, যার কপালে পড়া রয়েছে লাল চন্দনের তিলক, গলাতেও 3টে ভাঁজ, মাথায় জটা এবং গায়ে গেরুয়া রঙের পাঞ্জাবি, হাতে রুদ্রাক্ষের মালা, গলাতেও। এইভাবেই বুঝি বারবার অলৌকিক জগতের রহস্য ঘেরা মোড় থেকে ফিরে আসা যায়। পাপ পুণ্য, দেহ,
আত্মা, সব কিছুর মাঝেও বোধহয় কোনো একটা জগৎ থাকে। বিজ্ঞান সেই জগৎটা যেই দিন আবিষ্কার করতে পারবে, সেই দিন ইহলোক আর পরলোকের সমস্ত ব্যবধান ঘুচে যাবে। মানুষ বুঝতে পারবে মৃত্যুর পর তাদের শরীর ফেলে দিয়ে তাদের আত্মা কোথায় যায়। আদৌ কি আত্মা অবিনশ্বর, নাকি সবটাই ধোঁয়াশা? মন্ত্রপুত পুতুলের মধ্যে সব কিছুই কি বশীভূত করা যায়? প্রশ্ন অনেক, উত্তর নেই একটাও। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।